আমার বাড়ির কাজের মেয়েটা হঠাৎ করে প্রেগনেন্ট শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। অথচ দীর্ঘ 7 বছর ধরে আমার বাসায় কাজ করে। এরকম একটা কাণ্ড ঘটাবে তা কখনো কল্পনাও করতে পারছিলাম না। যখন আমি তার কাছে জানতে চাইলাম তার গর্ভের সন্তানের বাবা কে, কেমন করে এসব ঘটলো, কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল কি না, এসব কথা যখন জানতে চাইলাম তখন সে উত্তর দিতে মোটেও প্রস্তুত ছিল না। সে কথার পাশ কাটিয়ে হঠাৎ বলে বসলো, দেখেন, আমি কোনো কথার উত্তর দিতে পারবো না। একটা কথা মনে রাখবেন, কিছু কথার উত্তর কখনোই দেওয়া যায় না, আর তার কারণ খুঁজতে গেলে পায়ের নিচের মাটি খুঁজে পাবেন না। তার চেয়ে বরং কিছু রহস্য থাকতেই দেওয়া ভালো, এতে সকলের জন্য মঙ্গল। আমি আর এ বাড়িতে থাকতে চাই না। কেন থাকতে চাই না সে প্রশ্নের উত্তরও আমি দিতে বাধ্য না। কাজের মেয়ে সালেহার কথাগুলো নয়নাকে ভাবিয়ে তুলল। মেয়েটা যাবার আগে কেন এমন ধরনের কথা বলল, কি এমন রহস্য আছে ওর কথার মাঝে? সারা রাত নয়না ঘুমাতে পারেনি কাজের মেয়ের এমন ধারার বিস্ফোরণমূলক কথা শুনে। মনের ভেতর বেশ খসখস করছিল। ওইদিকে নিজের ভিতর চলা রহস্যের জট খোলার বিষয়ে কাউকে বলে যে হালকা হবে তারও কোনো জো নেই, কারণ মেয়েটি এমনভাবে কথাগুলো বলে গেছে যে সন্দেহের বাইরে কেউ না। এমন এক পরিস্থিতিতে স্বামীর কাঁধে মাথা রেখে মনটা যে একটু হালকা করবে তারও কোনো উপায় নেই, কারণ অফিসের কাজে 4 দিনের জন্য ঢাকার বাইরে সে। সালেহা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই পুরো বাড়ি যেন থমকে গেছে। আমার শ্বশুর ও শাশুড়ি তারাও প্রায় সময় ঝগড়া করে, কী দিয়ে করে তা বোঝা যায় না, কারণ আমাকে সামনে দেখলেই চুপ হয়ে যায় তারা। কেন এমনটা করে তা আমার জানা নেই। নয়নার স্বামী রাফসান ঢাকা ফিরে আসার পর তার আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল সে। দেখে মনে হয় মানুষটা যেন হুট করেই চুপসে গেছে। সারাদিন রাফসান কেমন যেন উদাস থাকে, বাড়িতে থাকলেও যেন সে এখানে নেই। আগের মতো তার চেহারায় হাসি খুশি ভাব লক্ষ্য করা যায় না। কথা বলার আগ্রহ যেন হারিয়ে ফেলেছে। বিষয়গুলো নয়না নোটিশ করে রাফসানের কাছে জানতে চেয়েছিল কি হয়েছে, অফিসে কোনো ঝামেলা হয়েছে কি। রাফসান প্রতি উত্তরে জানায় কিছু হয়নি। নয়না ভেবে পায় না কিছুই যদি নাই হবে তাহলে রাফসান কেন এমন আচরণ করছে। সে এখন আর আগের মতো নয়নের সাথে সময় কাটায় না, বরং অফিস থেকে ফিরেই সে লিভিং রুমে এক কোণায় একলা বসে কাটায়। নয়নার নজরে এই বিষয় এড়ালো না। রাফসান যখনই একা থাকে তখনই একটা ডায়েরি নিয়ে খুব মশগুল হয়ে থাকে। অদ্ভুত সব লেখালেখি করে সে। কয়েকবার নয়না কৌতূহল হয়ে এগিয়ে যেতেই রাফসান তাড়াহুড়া করে ডায়েরিটা বন্ধ করে দেয় বা বুক সেলফের আড়ালে লুকিয়ে ফেলে। তার এই অস্বাভাবিক গোপনীয়তা এবং চোখের কোণে জল জমা ক্ষুদ্র জলের কোণা যা নয়নার চোখ এড়াতে পারেনি। আবার নয়নাকে দেখে তার চোখে মুখে অস্বস্তির ভাব ফুটে ওঠা, সেই বিষয়েও নয়নার চোখকে এড়াতে পারেনি। নয়নার মনে সন্দেহের বিষবাষ্প ছড়িয়ে পড়ে। নয়না সিদ্ধান্ত নিল কি এমন আছে ওই ডায়েরিতে তা সে জেনেই ছাড়বে। নয়নার মনে গভীর সন্দেহ হলো সালেহার চলে যাওয়ার সাথে রাফসানের ওই উদাসীনতার গভীর কোনো সংযোগ নেই তো। একদিন রাফসান লিভিং রুমের তালা না দিয়েই অফিসে চলে গেলে সেই সুযোগটাই কাজে লাগায় নয়না। সেই বুক সেলফের আড়াল থেকে ডায়েরিটা বের করে। ডায়েরি খুলতেই নয়নার পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম হলো। প্রতিটি পাতায় সালেহার প্রতি রাফসানের এক গভীর আচ্ছন্নতার বর্ণনা। সালেহার সৌন্দর্য, তার প্রতি রাফসানের আকুলতা এবং তাদের কাটানো একান্ত মুহূর্তগুলোর জবানবন্দি। নয়না নিশ্চিত হয়ে গেল সালেহার গর্ভের সন্তানের বাবা আর কেউ নয়, স্বয়ং তার স্বামী রাফসান। রাফসানের মুখোমুখি হতেই শুরু হলো তাদের সংসারে সবচেয়ে বড় বিপর্যয়। রাফসান নিজেও জানত না সালেহা গর্ভবতী। তার সাথে অবৈধ সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু এই সন্তান তার হতে পারে না কিছুতেই।
কারণ প্রতিবারই তার সাথে নোংরা খেলায় লিপ্ত হলে প্রোটেকশন নিয়ে নিত। তাহলে এই সন্তান কেমন করে তার হবে? রাফসানের সাথে নয়নার তুমুল ঝগড়া তর্ক হলো, যা এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্তে গিয়ে পৌঁছলো। নয়না রাফসানকে ঘৃণা ভরে প্রশ্ন করল, একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে তুমি নিজের স্ত্রী রেখে একটা কাজের মেয়ের প্রেমের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে? রাফসান তখন এক নির্লজ্জ ও নিষ্ঠুর সত্য স্বীকার করল। সে কোনো অনুশোচনা ছাড়াই বলল, তুমি শ্যামলা আর সালেহা সুন্দরী। ভালো লাগাটা তো অতি স্বাভাবিক, মানুষ তো সুন্দরের পূজারী। তবে কেবল রূপই নয়, আমাদের 7 বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই। বাবা ডাক শুনতে পাইনি। এই অতৃপ্তি আকাঙ্ক্ষা আমাকে কুরে কুরে খাচ্ছিল। তখন সালেহার মাঝেই শান্তি খুঁজে পাচ্ছিলাম। কখন যে সালেহার সাথে ইনভলভ হয়ে গেছি নিজেও জানতাম না। নয়না যখন রাফসানের এই কুৎসিত স্বীকারোক্তি শুনে ভেঙে পড়েছে, ঠিক তখনই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন তার শাশুড়ি। তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি কান্না ভেজা কণ্ঠে যে সত্য বললেন তা শোনার পর নয়না পাথর হয়ে গেল। শাশুড়ি চিৎকার করে বললেন, বাপকা বেটা সিপাই কা ঘোড়া, এত বছর কেবল তোর মুখের দিকে চেয়ে তোর বাবার মতো দুশ্চরিত্রের সাথে সংসার করে গিয়েছি, আর আজ তুই তোর বাবার মতো এমন দুশ্চরিত্র হবি তা কখনো কল্পনাও করতে পারিনি। আমার ভাবতেও ঘেন্না লাগছে। এ বাড়িতে কোনো কাজের মেয়ে বা কোনো আত্মীয় স্বজন এ বাড়িতে আসতে পারত না, তার বাবার কুনজরের কারণে। ভেবেছিলাম ছেলেকে বিয়ে করিয়েছি, বাড়িতে বউ আছে, এখন আর সে এ ধরনের কাজ করবে না। কিন্তু ছেলের বউয়ের দিকেও আড়ালে কুনজরে দেখত, যা চোখকে এড়াতে পারিনি। কেবল আমার কারণে এই লোকটা নয়নার কোনো ক্ষতি করতে পারেনি। শাশুড়ির মুখ থেকে শেষ বাক্যটা শোনার পর নয়না বাকরুদ্ধ হয়ে যায়। তিনি আরও জানালেন, সালেহার পেটের সন্তান রাফসানের নয়, তোমার শ্বশুর সোলাইমান মির্জার। গল্পের মোড় ঘুরে যায় এক বীভৎস বাস্তবতায়। শাশুড়ি স্বীকার করলেন, অনেকদিন ধরেই সালেহার উপর তার স্বামীর কুনজর ছিল। সেদিন রাতে নয়না আর রাফসান মিলে এক দাওয়াতে গিয়েছিল। কোনো এক কারণে সেদিন আসতে পারেনি, আর সেই দিনই ঘটেছিল ওই কাণ্ডটা। মাঝরাতে হুট করেই ঘুম ভেঙে যায় নয়নার শাশুড়ির। শ্বশুরকে পাশে দেখতে না পেয়ে সন্দেহ হয়। খুঁজতে খুঁজতে কাজের মেয়ের ঘরেই পেয়ে যায় তার শ্বশুরকে। শাশুড়ির বুঝতে বাকি রইল না কি হয়েছে, কারণ এলোমেলো সালেহা গুটিসুটি হয়ে কাঁদছিল। শাশুড়ির পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় যা আবার তাই ঘটে গেল। শ্বশুর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সমাজের চোখে পরিবারের মান সম্মান যাবে, এই ভয়ে তিনি সালেহাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিলেন। নয়না বুঝতে পারল, যে রহস্যের জট সে খুলতে চেয়েছিল তার নিচে লুকিয়ে আছে পচা গলা এক অন্ধকার জগৎ। একদিকে তার স্বামীর নৈতিক অবক্ষয় ও পরকীয়া, আর অন্যদিকে শ্বশুরের পৈশাচিক লালসার ফসল। সব মিলিয়ে নয়না যেন এক জীবন্ত নরকে আটকে পড়ে গেল। সালেহার সেই সতর্কবাণী, কারণ খুঁজতে গেলে পায়ের নিচের মাটি খুঁজে পাবেন না, এখন নয়নার কানে প্রতিধ্বনিত হতে লাগলো এক নিষ্ঠুর অমুক সত্য হিসেবে। নয়না এখানেই ক্ষান্ত হয়নি। আরও একটি প্রশ্নের উত্তর জানার জন্য সালেহাকে খুঁজে বের করল। সালেহার কাছে জবাব চাইল, কেন একটি মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার ভাঙল, তাও আবার যেই পাতে নুন খেলো সেই পথেই ফুটো করে দিল। কেন সে এমন করল? সেই জবাবই জানতে চাইল নয়না। এবার নয়না যা শুনল তা শুনে যেন নয়নার কানকেও বিশ্বাস করতে পারছে না। সালেহা বলল, আপনি কি জানেন, আপনাদের ওই বাড়িতে আমি দুইবার ধর্ষণের শিকার হয়েছি। আপনার মা মারা যাওয়ায় আপনি আপনার বাবার বাড়ি গিয়েছিলেন, আর সেই সুযোগ নিয়েছিল আপনার স্বামী।
আপনার স্বামী আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তিনি আমাকে আশ্বাস দেন যে তিনি আমাকে বিয়ে করবেন। তখন আমি চিন্তা করে দেখলাম, আমার জীবন তো ধ্বংস হয়ে গেছে, কি আর করব। আর আমার তো তিন কুলে কেউ নেই, আমরা গরিব মানুষ। তাই ভাবলাম চুপচাপ ওনার কথাটাই মেনে নেওয়া উচিত। কিন্তু আপনার স্বামী ছিল ডাবল চরিত্রের দুমুখ সাপ। তিনি চেয়েছিলেন আমার সাথে মজা করবেন আর আপনার সাথে সংসার করবেন। সালেহার মুখ থেকে এই জঘন্য সত্য শোনার পর নয়নার পৃথিবী পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেল। সে বুঝতে পারল এই বাড়িটি কোনো সাধারণ বসত বাড়ি নয়, এটি একটি নোংরা লালসার আস্তানা। সালেহার জবানবন্দি শোনার পর নয়নার ভেতরটা ঘৃণায় ভরে উঠল। কিন্তু এবার সে আর দুর্বল নয়। সে ঠিক করল এই নরক থেকে নিজেকে মুক্ত করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। নয়না সালেহাকে নিরাপদ আশ্রয়ে আশ্বাস দিয়ে বাড়িতে ফিরে এলো। ততক্ষণে লিভিং রুমে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সোলাইমান মির্জা এবং রাফসান একে অপরের উপর দোষ চাপাচ্ছে। সোলাইমান মির্জা রাফসানকে ধমকাচ্ছে, আর রাফসান নিজের অপরাধ থাকতে বাবাকে পুরানো কুকীর্তি নিয়ে খোঁচা দিচ্ছে। শাশুড়ি আম্বিয়া বেগম এক কোণায় পাথরের মতো বসে কাঁদছিলেন। নয়না ঘরে ঢুকতেই সবাই চুপ হয়ে গেল। নয়না ধীর স্থির পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা সালেহার সেই ডায়েরিটি এবং নিজের মোবাইলে ধারণ করা সালেহার সাথে কথোপকথনের ভিডিও রেকর্ডটি সবার সামনে ছুড়ে দিল। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এখানে আর এক মুহূর্ত নয়। আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না, কারণ আপনাদের এই কলঙ্কিত জীবনের বিচারের জন্য আদালতই যথেষ্ট। সালেহার উপর করা ওই পৈশাচিক অত্যাচারে নয়না আইনের আশ্রয় নিল। সোলাইমান মির্জা ও রাফসান উভয়ই তাদের ক্ষমতার দম্ভে এবং অর্থের জোরে পার পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নয়নার সংগ্রহ করা অকথ্য প্রমাণ এবং সালেহার সাক্ষ্য তাদের সব দম্ভ চূর্ণ করে দিল। সোলাইমান মির্জা ও রাফসান দীর্ঘ আইনি লড়াই এবং সামাজিক অপমানের পর সোলাইমান মির্জা ও রাফসান উভয়ই সালেহার প্রতি অমানবিক নির্যাতনের দায়ে জেল হাজতে প্রেরিত হলো। সমাজে তাদের নাম এখন কলঙ্কিত। যে মুখ তারা একসময় উঁচুতে রাখতে চাইত, আজ তা ভয়ে মাটির দিকে নুয়ে থাকে। নয়নার শাশুড়ি আম্বিয়া বেগম, যিনি এতদিন সব দেখেও পরিস্থিতির চাপে মুখ বুজেছিলেন, তিনি নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পেতে এবং নতুন জীবনের সন্ধানে বৃদ্ধাশ্রম বেছে নিলেন। তিনি জানতেন এই অভিশপ্ত বাড়ির মায়া ত্যাগ করাই তার একমাত্র প্রায়শ্চিত্ত। নয়না সালেহাকে শুধু আইনি সাহায্যই করল না, বরং তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিল। সালেহা এখন একটি এনজিওতে কাজ করছে এবং সে সম্মান ও মর্যাদার সাথে নিজের অনাগত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন পথ চলা শুরু করেছে। নয়না ডিভোর্সের মাধ্যমে সে বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পেল। সে শহর ছেড়ে দূরে এক নতুন ঠিকানায় নিজের একাকী জীবন গুছিয়ে নিল। শান্তি, যেটা সে কোনোদিনই ওই প্রাসাদে খুঁজে পায়নি, তা আজ সে নিজের আত্মসম্মান আর সত্যের পথে খুঁজে পেয়েছে। এই বাড়িটি আজ তালাবদ্ধ। লোকে বলে বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যায়। সেই পচা গলা অন্ধকার জগতের সাক্ষী হিসেবে বাড়িটি যেন আজ নিজেই নিজের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। সালেহা সেদিন ঠিকই বলেছিল, কিছু রহস্যই থাকতে দেওয়া ভালো, কিন্তু যে সত্য মানুষের জীবনের ভিত্তি নড়বড়ে করে দেয়, তা একদিন না একদিন প্রকাশ পেতেই হয়। আর সেই প্রকাশের মাধ্যমেই শুরু হয় নতুন শুদ্ধ লড়াইয়ের সূচনা। আমার লেখা কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।